অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, বিষয়ভিত্তিক প্রশ্নের কাঠামো বা নম্বর বিভাজন কীরকম হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে, কারণ অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার যেই প্রশ্ন কাঠামো সেখান থেকে বৃত্তি পরীক্ষার প্রশ্ন কাঠামো কিছুটা আলাদা। তো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন। এটা 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর। ঠিক আছে, 2025 সালে এটা প্রণয়ন করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটাই ফলো করা হবে। সো 2026 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাও এই নম্বর বিভাজন বা মূল্যায়ন নির্দেশিকা অনুসারেই অনুষ্ঠিত হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা জেনে নেই যে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে আর কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ নম্বর বন্টন। সো এখানে 4টা বিষয়ে 400 নম্বরের পরীক্ষা হবে 4টা দিনে। ঠিক আছে, আচ্ছা, বাংলা বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। ইংরেজি বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। গণিত বিষয়ে 100 নম্বরের পরীক্ষা হবে, সময় 3 ঘন্টা। বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটা বিষয় মিলিয়ে একসাথে পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে। 50-50 করে দুইটা মিলে 100 নম্বর, সময় 1.5 ঘন্টা করে দুইটা মিলে 3 ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে বিভাগ বিভাজন বা কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সেই তালিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা বিষয়ভিত্তিক প্রশ্ন কাঠামোতে চলে যাচ্ছি। সো প্রথমেই চলে আসতেছে বাংলা। বাংলায় পূর্ণমান কত, সময় কত সেটা আমরা জেনেছি। প্রথমেই বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর, সৃজনশীলের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর, নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তো বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা জানতে চাই, গদ্য থেকে 5টা বহু নির্বাচনী আসবে, কবিতা থেকে 5টা বহু নির্বাচনী আসবে, আর ব্যাকরণ থেকে 10টা বহু নির্বাচনী প্রশ্ন আসবে। এই টোটাল 20টা প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বর। এরপরে সৃজনশীল প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি, গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে মোট 4টি সৃজনশীল থাকবে। সো তোমরা জানো যে বৃত্তি পরীক্ষায় কোনো অপশন দেওয়া থাকে না, 4টা প্রশ্ন থাকলে 4টারই উত্তর দিতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। তোমাদের যে আনন্দপাঠ বই আছে সেই আনন্দপাঠ বই থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে। প্রশ্নের 2টা অংশ থাকবে, ক অংশের জন্য 3 নম্বর বরাদ্দ, খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ। এই 2টা অংশ মিলিয়ে 10 নম্বর। আচ্ছা, এরপরে নির্মিত অংশে কী কী থাকবে সেটা চলো আমরা দেখে নিই। সো নির্মিত অংশে পত্র রচনা থাকবে। ঠিক আছে, পত্র থাকবে একটা, সেখানে 5 নম্বর। এরপরে সারাংশ বা সারমর্ম থাকবে একটা, 5 নম্বর। এরপরে ভাব সম্প্রসারণ থাকবে একটা, 5 নম্বর। সবশেষে প্রবন্ধ রচনা 2টা দেওয়া থাকবে, একটা লিখতে হবে। সো এখানে একটাই 15 নম্বর। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে তুমি ভালোভাবে লিখতে পারো সেরকম প্রস্তুতি নেবে। এরপরে আসে ইংরেজি বিষয়। সো ইংরেজি বিষয়ে কত নম্বর এবং কতক্ষণ সময় সেটা আমরা জেনেছি। পার্ট এ রিডিং টেস্টের জন্য 40 নম্বর, পার্ট বি গ্রামার অংশের জন্য 30 নম্বর। আচ্ছা দেখো, পার্ট এতে কি থাকবে, সিন প্যাসেজ থাকবে 2টা, আনসিন প্যাসেজ থাকবে একটা, আর কবিতা দেওয়া থাকবে একটা, সেটা তোমার বই থেকেই। আচ্ছা, সিন প্যাসেজ 1 থেকে 1 নং আর 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নংয়ে থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ, হাফ নম্বর করে 10টায় মোট 5 নম্বর। 2 নংয়ে থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন বা প্রশ্ন উত্তর, এখানে একটা 2 নম্বর করে 4টায় মোট 8 নম্বর থাকবে। এরপরে আরেকটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজের আলোকে 3 আর 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্যাসেজটাও সিন প্যাসেজ, অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকেই দেওয়া হবে। সেখান থেকে 3 নংয়ে থাকবে গ্যাপ ফিলিং অর্থাৎ শূন্যস্থান পূরণ, হাফ নম্বর করে 5টায় 2.5 নম্বর। এরপরে থাকবে ভোকাবুলারি অর্থাৎ কোনো শব্দের সিনোনিম লিখতে বলা হবে, আবার কোনো শব্দের অ্যান্টোনিম লিখতে বলা হবে। সো সমার্থক শব্দ বা বিপরীত শব্দ থেকে হাফ নম্বর করে 5টায় 2.5 নম্বর। এরপরে একটা আনসিন প্যাসেজ থাকবে, অর্থাৎ তোমাদের বইয়ের বাইরে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের আলোকে 5 নং আর 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নংয়ে আসবে ইনফরমেশন ট্রান্সফার বা ট্রু অর ফলস, যে কোনো একটা আসতে পারে। সো 5টা প্রশ্নে 5 নম্বর।
এরপরে 6 নংয়ে থাকবে রাইটিং সামারি, অর্থাৎ যেই প্যাসেজটা দেওয়া থাকবে সেটার সারাংশ লিখতে হবে। সামারি লেখার জন্য 5 নম্বর। এরপরে 7 নংয়ে দেখতে পাচ্ছি ম্যাচিং আছে। সো একটা স্টোরি বা একটা প্যাসেজ এলোমেলো করে দেওয়া থাকবে, তার বাক্যগুলো সুবিন্যস্ত করতে পারলে বা সঠিকভাবে বিন্যাস করতে পারলেই 4টা বাক্য থাকবে। এখানে 4টায় 4 নম্বর। এখানে বাক্যের জায়গায় আবার সেন্টেন্সও থাকতে পারে, যে একটা সেন্টেন্স এলোমেলো করে লেখা আছে, সেন্টেন্সটাকে সুবিন্যস্ত করতে পারলেই হবে। সো যেভাবেই আসুক তুমি যাতে ফুল অ্যান্সার করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এরপরে 8 নংয়ে থাকবে পোয়েমস, অ্যান্সারিং কোয়েশ্চন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে। সো এখানে 7টা দেওয়া থাকবে, যে কোনো 4টার উত্তর দিতে হবে। তোমাদের বই থেকে যে কোনো একটা কবিতা দেওয়া থাকবে, সো কবিতার প্রশ্ন উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এখানে 4টা প্রশ্নে 2 নম্বর করে মোট 8 নম্বর বরাদ্দ আছে। সো আমরা যদি পার্ট বিতে আসি, গ্রামার অংশ থেকে কি কি আসবে? 9 নংয়ে আসবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ, অর্থাৎ ক্লু দেওয়া থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেখানে গ্রামারের কোন কোন পার্ট ইম্পর্টেন্ট? পার্ট অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস আর প্রিপোজিশন। ঠিক আছে, সো আর্টিকেল থেকে থাকবে, প্রিপোজিশন থাকবে, পার্ট অফ স্পিচ থেকে থাকবে। এই 3টা অংশ মিলিয়ে শূন্যস্থান পূরণ থাকবে, ক্লু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সো হাফ নম্বর করে 10টায় মোট 5 নম্বর। এরপরে থাকবে সাবস্টিটিউশন টেবিল। সো টেবিল 5টা সেন্টেন্স মেকিংয়ের জন্য 5 নম্বর। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস। সো শূন্যস্থানে ভার্বের রাইট ফর্ম বসাতে হবে, হাফ নম্বর করে 10টায় 5 নম্বর। এরপরে 12 নংয়ে থাকবে চেঞ্জিং সেন্টেন্স। সেটাতে কোন কোন বিষয়গুলো ফলো করা হবে? টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেখানে 1 নম্বর করে 10টায় 10 নম্বর থাকবে, তাই চেঞ্জিং সেন্টেন্স বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপরে সবশেষে গ্রামার অংশ থেকে থাকবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এখানে হাফ নম্বর করে 10টায় থাকবে 5 নম্বর। আচ্ছা, সবশেষে রইল বাকি রাইটিং টেস্ট পার্ট সি। এখানে 30 নম্বর বরাদ্দ আছে। 14 নংয়ে থাকবে হয়তো লেটার অথবা ইমেইল। সো ফর্মাল লেটারও আসতে পারে, ইনফর্মাল লেটারও আসতে পারে, ফর্মাল ইমেইলও আসতে পারে, ইনফর্মাল ইমেইলও আসতে পারে। সেখানে 8 নম্বর বরাদ্দ থাকবে। এরপরে 15 নংয়ে থাকবে হয়তো ডায়ালগ অথবা কমপ্লিটিং স্টোরি, এটার জন্য 10 নম্বর। এরপরে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস, অর্থাৎ 200 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে, এখানে 12 নম্বর। সেই হচ্ছে ইংরেজি মানবন্টন। আমরা পরবর্তী বিষয়ে যাই। পরবর্তী বিষয় হচ্ছে গণিত। সো আমরা গণিত বিষয়ে দেখতে পাচ্ছি যে সময় কতক্ষণ আর পূর্ণমান কত সেটা আমরা জেনেছি, তাহলে সরাসরি আমরা প্রশ্নের ধরন বা নম্বর বিভাজনে চলে যাচ্ছি। সৃজনশীলের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর, বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। ঠিক আছে, তো দেখি বহু নির্বাচনী কীভাবে আসবে। পাটিগণিত থেকে 8 থেকে 10টি বহু নির্বাচনী আসবে, বীজগণিত থেকে 8 থেকে 10টি আসবে, জ্যামিতি থেকে 6 থেকে 8টি আসবে এবং তথ্য উপাত্ত থেকে 3 থেকে 4টি প্রশ্ন আসবে। এই টোটাল 30টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 30টারই উত্তর দিতে হবে, 30 নম্বর। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে, 2 নম্বর করে 10টায় মোট 20 নম্বর থাকবে। এরপরে সৃজনশীল, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং উপাত্ত থেকে কমপক্ষে 1টি করে মোট 5টি সৃজনশীল থাকবে। সো পাটিগণিত থেকেও সৃজনশীল আসবে, বীজগণিত থেকেও আসবে, জ্যামিতি থেকেও আসবে, তথ্য উপাত্ত থেকেও আসবে। ঠিক আছে, এ হলো 4টা। আর যে কোনো একটা গ্রুপ থেকে দিয়ে দেওয়া হবে অন্য আরেকটা, মোট 5টা। সো 5টায় 10 নম্বর করে মোট 50 নম্বর। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা যদি নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে পরবর্তী বিষয় আছে বিজ্ঞান। সো বিজ্ঞান বিষয়ের মানবন্টন কীরকম হবে, বিজ্ঞানে কত নম্বরের পরীক্ষা হবে সেটা কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। তাহলে বহু নির্বাচনীতে 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 10 নম্বর, আর সৃজনশীলের জন্য 30 নম্বর বরাদ্দ। 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টারই উত্তর দিতে হবে। 5টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, 2 নম্বর করে মোট 10 নম্বর। এরপরে সৃজনশীল 3টা থাকবে, 3টায় 30 নম্বর। ঠিক আছে, এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি প্রশ্ন। ঠিক আছে, প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 1টি প্রশ্ন থাকতেই হবে, সৃজনশীল প্রশ্ন হোক, সংক্ষিপ্ত প্রশ্ন হোক বা বহু নির্বাচনী হোক। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকতেই হবে, কোনো অধ্যায় যাতে প্রশ্ন থেকে মিস না হয়। এই জন্য কারণ হচ্ছে তোমাদেরকে সবগুলো অধ্যায়ই খুব ভালোভাবে পড়তে হবে, কারণ কোনো না কোনো প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকেই থাকবে। আর এখানে যেহেতু অপশন নেই, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে, তাই বই থেকে ফাঁকি দেওয়ার মতো কোনো অধ্যায় নেই, সবগুলো অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে।
এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটাই হচ্ছে সর্বশেষ বিষয়। সো এই বিষয়ে কতক্ষণ সময়, পূর্ণমান কত, সেটা আমরা শুরুতেই জানিয়ে দিয়েছি। আচ্ছা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী প্রশ্নের জন্য 10 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং সৃজনশীলের জন্য 30 নম্বর বরাদ্দ। 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 10 নম্বর, 5টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 নম্বর করে, মোট 10 নম্বর। এরপরে সৃজনশীল প্রশ্ন 3টায় 30 নম্বর। ঠিক আছে, এখানেও বলে দেওয়া আছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন থাকতেই হবে। ঠিক আছে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা জেনে নিলাম যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে, কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে, কোন বিষয়ে কি কি প্রশ্ন থাকবে, কিভাবে উত্তর দিতে হবে, প্রশ্নের বা নম্বর বন্টন সেটা আমরা জেনে নিলাম, প্রশ্নের কাঠামো জেনে নিলাম। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে এই বিষয়গুলো তোমরা আগে নোট করে নিবে, যাতে পরীক্ষার প্রস্তুতিটা সুন্দরভাবে নিতে পারো। সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।